এই গণভোট, এই নির্বাচন কিন্তু দুইটা, একটা হচ্ছে গণভোটের নির্বাচন, একটা পার্লামেন্টের নির্বাচন। এবং ডক্টর ইউনূস সাহেব বলছে এই গণভোটের নির্বাচন হচ্ছে 100 বছরের জন্য। কেন এই কথা বলছে? 53 বছরে যে ভুলগুলো করছি সেই ভুল থেকে শুধরানোর সময় এখন এসেছে। ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি হওয়ার সময় এসেছে। আর ভারতীয় আধিপত্যবাদ মানেই 71-এর সমালোচনা, এটা না। আমরা 71-কে ধারণ করব, 16 ডিসেম্বরকে ধারণ করব এবং ইনশাল্লাহ আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশে বসবাস করব। আল্লাহ যেন সেই তৌফিক এনায়েত করে। আর ইনশাল্লাহ একটা ভালো নির্বাচনের দিকে যাব। আমরা ইলেকশন করার অভিজ্ঞতা নাই, কতগুলো বুকিশ পিপল। তো এটাকে আমার 14 বছরের যে আজকে হাসিনাকে উৎখাতের জন্য যারা বহু নির্যাতন সহ্য করেছে, এরা এখন বিএনপির সাথে জোটেছে, এতদিন আন্দোলনে ছিল, নির্বাচনের সময় জোটে থাকতে পারবে না। আশ্চর্য। এবং আমরা বারবার এইটা কোন রাজনৈতিক দল, এমনকি জামাত ইসলাম পর্যন্ত এটা প্রপোজ করে নাই, আসমান থেকে এনে দেয়। জি, ধন্যবাদ আপনাকে। আসুন, ডক্টর ইউনূস বহু হাইকোর্ট দেখান। হাইকোর্ট দেখালেন কি? গতকালকে ওনার টেবিলের সামনে 2টা চেয়ার আর একটা চেয়ার বসলেন, বসে কি কথা বললেন, ঠিক আছে ফাইন। আপনি কনস্টিটিউশনের 58(1) দেখবেন, প্রধানমন্ত্রী ছাড়া অন্যান্য মন্ত্রীদের পদ শূন্য হইবে ক রাষ্ট্রপতির নিকট পদত্যাগ করবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নিকট যদি পদত্যাগ পত্র পেশ করেন তৎক্ষণাৎ পদ শূন্য হবে। তো এইটা আমি মনে করলাম ডক্টর ইউনূস বাংলাদেশের সংবিধান নিয়ে নাড়াচাড়া করতেন না, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও আলোচনা করতেন না, তার কোনো আগ্রহই ছিল না। উনি বাংলাদেশে যখন এখানে গণ অভ্যুত্থান হয়, লাশের পর লাশ পড়ছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, রক্ত স্রোত এখানে চলছে, তখন উনি অলিম্পিক উপভোগ করছেন। ফাইন, করেন অলিম্পিক উপভোগ করেন, উনি আইসা এখানে হয়েছেন। তো ওনার যে প্রেস সচিব শফিকুল আলম, সে তো এইখানের মাটি, এইখানকার ভাতে মাছে বাঙালি, বাংলাদেশি মানুষ, বাংলাদেশে বাঙালি মুসলমান। তো সেইখানে উনিও কি বুঝে না, উনিও প্রেস কনফারেন্স করে বলল যে পদত্যাগপত্র ডক্টর ইউনূস গ্রহণ করেছেন, তবে এটা কার্যকর হবে যখন ইলেকশন শিডিউল ডিক্লেয়ার হবে, তখন সেই সময় থেকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সঠিক, আমি উচ্ছেদনে সেই দলে গেলাম। কিন্তু ভাই একটা উদাহরণ দিলে জামাত ইসলামের 18 সালে জামাত ইসলামের দাঁড়িপাল্লা নিয়ে ইলেকশন করার কোনো সুযোগ ছিল না, কারণ তখন তার প্রতীক ওটা একটা কু করে ফেলে দিয়েছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা। আর আরেকটা জিনিস বলি শোনেন, ভাই যেটা বললো যে এই কাজ যদি না করতো রাশেদ খান মেননরা এদেশের সমাজতন্ত্র চাইতো, খালি তার সমাজতন্ত্র কায়েম হবে, সবার মিল কারখানা না হবে, রাশেদ খান মেননের মিল কারখানা বাদে, এর নাম আদর্শ না। ওই জন্য প্রয়াত যারা ছাত্র ইউনিয়ন করে সবাই মনে আছে হয়তো, কমরেড জসিম মন্ডল ছিল, সে বলতো সবসময় কমিউনিজম যদি কায়েম করতে হয় বাংলাদেশের মডেলে করতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম যে কথা বলে, আপনার এই ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হলে একটা মেয়ে কাজে যেতে পারবে না, 21শে ফেব্রুয়ারি হবে না, পহেলা বৈশাখ হবে না, না, কারণ বাংলাদেশ ইসলাম কায়েম হবে আমার সংস্কৃতির মধ্যে দিয়ে। ইসলাম তো আলাদা আলাদা না। নবী ইসলাম মিডল ইস্টে ছিলেন, তার ভাষা আরবি, সেজন্য আরবি ভাষায় কোরআন শরীফ নাজিল হয়েছে, কারণ মানুষ যাতে এটা ভালো মতো বোঝে। এবং আল্লাহ কি বলছেন, কোরআনকে আমি সহজ করে দিছি। আমাদের এখানে কি কোরআন বাংলায় অনুবাদ করা হয়নি? হয়েছে তো। সো এই কথাটা আদর্শ যদি আপনি মেনে চলেন, তাহলে আপনাকে আপনার আদর্শের উপর, আপনার প্রতীকের উপরেই ভোট করতে হবে। এখান থেকে যদি বিচ্যুত হয়, তাহলে আদর্শ বিচ্যুত মানুষের উপর আপনি তো কোনোদিন কি রাখতে পারেন না, আপনি কোনদিন তার উপর সমর্থন রাখতে পারবেন না। যে নিজের আদর্শ নাই, তাহলে সে আপনাকে, বাংলাদেশকে, আমার সোনার বাংলাকে কি আদর্শ দিবে? সেজন্য সবিনয়ের সাথে ঠাকুর ভাইয়ের কথার আমি একটু মত পার্থক্য করলাম। প্রশ্নটা করলেন, এই উত্তরে যাওয়ার আগে আমি একটা প্রসঙ্গে যাব। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, এর ভিতরে যদি রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক সততা, এই জিনিসগুলা অনেক ইম্পর্টেন্ট। একটা জাতিকে রাজনৈতিকভাবে সৎ হওয়া, দেশকে সৎ মানুষ হিসাবে সৎ মানুষের শাসনের তৈরি করার জন্য রাজনীতিতে সততার প্রয়োজন আছে, লয়ালিটির প্রয়োজন আছে। আমি 2018 সালের যে নিশিরাতের যে ইলেকশন, সেই ইলেকশনে একটা ঘটনা বলি। আপনারা জানেন যে দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মাওলা রনি সাহেব, উনি হঠাৎ করে বিএনপিতে জয়েন করেন এবং তিনি সেই বিএনপি থেকে নমিনেশন নিয়ে ইলেকশনে অংশগ্রহণ করেন। কিন্তু সে যে গত তার সংসদীয় টার্ম এবং এর আগের জীবনে সে অন্যান্য দলগুলোর সাথে এইভাবে বিএনপি এবং অন্যান্য দলকে সে সমালোচনা করছে, তাদের ক্ষতি করছে, রাজনৈতিকভাবে তাদেরকে অপদস্থ করছে, এরকম
তার যে নৈতিক অবস্থান ছিল সেখান থেকে সরে এসে সরাসরি তার বিপরীতে আরেকটা দলের হয়েছে নমিনেশন নিয়ে ইলেকশনে চলে গেছে, এটা তো ভালো দেখায় না রাজনৈতিক দলগুলোর ভিতরে। কারণ একটা মানুষ রাজনীতি করে দীর্ঘ 20 বছর 30 বছর একটা দলকে সময় দেয়, একটা সিটের সময় দেয়, সে একটা মাঠ তৈরি করে, একটা আসন তৈরি করে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বোঝাপড়া এবং কিছু বেনিফিটের জন্য ওই প্রার্থীকে সেখান থেকে সরিয়ে দিয়ে বলে দিয়ে জোটের নামে আরেকজনকে ওই প্রতীকটা দিয়ে দেওয়া হয়, এটা রাজনৈতিকভাবে অসৎ। তো আমরা মনে করি কোনো প্রার্থী, কোনো ব্যক্তি সে যদি তার দলের প্রতি লয়াল না হয় তাহলে সে দেশের প্রতি কীভাবে লয়াল হবে? সো আমরা মনে করি সেই জায়গা থেকে আমাদের কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল একটা রাজনৈতিক দল সে তার কর্মী যদি মিনিমাম 5 বছর, আমাদের প্রাথমিক অবস্থা এরকম আমাদের কমিশনের মধ্যে আলোচনা হয়েছে, যদি সদস্যপদ থাকে তাহলে সে একটা দল থেকে নমিনেশন চাইতে পারবে। এক্ষেত্রে হবে কি, হঠাৎ করে দল পরিবর্তন করে আরেক দলে চলে যাওয়া, দল ভেঙে আরেক দলে চলে যাওয়া, একটা বিশৃঙ্খলা, এই জিনিসগুলো এড়ানো যাবে। সেজন্য আমাদের কমিশনের প্রস্তাব থেকে, কমিশন থেকে প্রস্তাব আনা ছিল এবং এটা ইতিমধ্যে আপনারা জানেন যে আরপিওতে অন্তর্ভুক্ত হয়েছে। এবং সেজন্য আমি অত্যন্ত আনন্দিত যে আমরা গত 1 বছর এত কষ্ট করেছি। একটু বলেন তো, আবার ভেঙে বলেন তো। আমি 5 বছর রাজনৈতিক দল না করলে এটা আমাদের প্রস্তাবনা ছিল। তো ওনাই শেষ করুক, তারপর ঠাকুর ভাই আমরা বলবো। আমাদের নিজেদের ভিতরে আলোচনা হয়েছিল। আমি বলিনি যে ওনাকে বলেন, আপনি বলে শেষ করেন, তারপর আমরা বলবো। ইতিমধ্যে আপনারা জানেন যে আরপিওতে অন্তর্ভুক্ত হয়েছে যে দলের প্রার্থী হবে সেই ক্ষেত্রে অন্য কোনো দলের প্রতিষ্ঠিত যে নেতা থাকবে সে তার নিজ দলের প্রতীক নিয়ে ইলেকশন করবে। এক দলের প্রার্থী আরেক দলের প্রতীক নিয়ে ইলেকশন করতে পারবে না, এটা আমাদের কমিশনের প্রস্তাবনা ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা জন্য খুশি, কারণ এটা আমাদের পরিশ্রমের ফল। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি কিছু বলতে চান এই বিষয়ে? স্যার, এই যে গত 3 দিন আগে ডক্টর রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন, দিয়েছেন বিএনপি দানের শীষ দিয়েছে, আটকান দেখি নির্বাচন কমিশনকে বলেন তো দেখি আপনার প্রস্তাবনার মধ্যে আটকাই। না, আপনি আমার কথা মিসকোট করতেছেন। আমি বলছি যে আমাদের ভিতরে আলোচনা হয়েছে, পরবর্তীতে ওইটা বাদ দিয়ে এই প্রস্তাবনাটা দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে, যদি দলের সদস্য না হয় তাহলে সেটা দেওয়া যাবে না। আমার কথাটা হচ্ছে যে 2018 সালে 18টা অথবা 25টা সিটে, আমি ঠিক সংখ্যাটা বলতে পারবো না, জামাতে ইসলামেরা বিএনপির দানের শীষ প্রতীকে ইলেকশন করেছিলেন। তো এখানে আমি আর আমাদের শাহরিয়ার কবির ভাই, আমরা দুইজনে আমরা জোট করলাম, নির্বাচনী জোট করলাম। আমাদের দুইজনের মার্কা ফ্রি আছে। আমি শাহরিয়ার ভাই মার্কা ইলেকশন করবো না, শাহরিয়ার ভাই আমার মার্কা ইলেকশন করবো, আমাদের দুইজনের সমঝোতার বিষয়। এখানে হুইজ নির্বাচন সংস্কার কমিশন, যাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, এমপি হওয়ার কোনো অভিজ্ঞতা নাই। যেমন গতকালকে একজন দেখলাম যে আমি যা বলবো তাই শুনতে হবে, আর একজন বলছে ভোট কেন্দ্রে দিতে দিব না। তা না, আমাদেরকে এই ভোট বারবার বলতেছি, এইবারের যে ভোট, এই ভোটের এই 53 বছরের ইতিহাসে একটা ভারতীয় আধিপত্যবাদের পতনের ভোট। এই ভোট আমার মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখার ভোট, এই ভোট আমার অধিকার বাস্তবায়নের ভোট। এখানে ঠাকুর ভাই, আমি, আমাদের সবাই দায়িত্ব হচ্ছে কিভাবে এই ভোটটা নিরপেক্ষ হয় সেই দায়িত্বটা পালন করা। 5 থেকে 8 তারিখ যেভাবে আমরা অতন্ত্র প্রহরীর মতো এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করছি, ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যেও এটা করব। আর সব কথা আলোচনার টেবিলে আনা যাবে না। উনি হয়তো যেমন গতকালকে 2টা ছেলে মারাও গেছে ছাত্রদলের অন্তর্দ্বন্দ্বে, সো উনিও তো কারো না কারো পিতা, হয়তো এইভাবে একটা আবেগ বসে বলছেন। কিন্তু আমার কাছে মনে হয় আমাদের এই ইলেকশনটা রাজনৈতিক দায়িত্ববান হিসাবে আমরা ইলেকশনটা যাতে একটা নিরপেক্ষ হয়, একটা ফলপ্রসূ হয়, মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, আর সর্বোপরি আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। তবে আমাদের ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হব। এবং আমার মনে হয় আমার ঠাকুর ভাই এই বিষয়ে একমত হবেন। 1949 সালে কার্ল মার্কস সোয়াসে বসে ডাচ ক্যাপিটাল লিখতেছিল, যেটা সারা পৃথিবীতে সমাজতন্ত্রের বলা হয় মাদার। এই ডাচ ক্যাপিটাল লেখার সময় জানেন, তার ওয়াইফের নাম ছিল জেনি মার্কস। সেটা চিরকুট পাঠাইছে, বাচ্চা খুব অসুস্থ, দুধ নাই, তার কাছে টাকা নাই। সে সন্ধ্যাবেলা যখন ফিরে আসছে তখন তার বাচ্চা মারা গেছে। দিস ইজ কল আইডিওলজি। সো এই যে আইডিওলজি, আমি আমার আইডিওলজিতে বিশ্বাস করব, এই আইডিওলজির উপর মানুষ আমাকে কি করবে, সমর্থন করবে। আমি এই আইডিওলজি চেঞ্জ করতে পারি, তাহলে আমাকে অবশ্যই বলতে না আমি আর এই আইডিওলজি ভুল ছিল, আমি একটা নতুন আইডিওলজিতে যাব। কিবরিয়া সাহেবের ছেলে একটা উদাহরণ দিলেন। উনি কিবরিয়া সাহেবের ছেলের ভালো লাগতে পারে যে আমার আইডিওলজি বাদ, আমি মনে হয়েছিল যা ভুল করছে এতদিন। ধন্যবাদ আপনাকে জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। আপনার কাছে এই বিষয়ে জানতে চাই আপনার কি দৃষ্টি? ধন্যবাদ আপনাকে। শাহরিয়ার কবির ভাইয়ের একটা কারেকশন আছে, সেটা 1949 না হয়ে 1849। 1849, থ্যাংক ইউ ভাই। ইয়েস, আমি 1949 বলে তাহলে আমি লজ্জিত। না, লজ্জিত হওয়ার কিছু নেই, এটা স্লিপ অফ টাং হতেই পারে। আসুন, জামায়াতে ইসলাম কতটা আদর্শ মেনে চলে। জামায়াতে ইসলামী একটি নিঃসন্দেহে একটা
ইসলামী দর্শন আদর্শ ধারণ করা একটা রাজনৈতিক দল, আর নইলে এটার নাম হইতে পারতো জামায়াতে ডেমোক্রেটিক ইসলাম। তা তো বলছেন না। তো এখানে জামায়াতে ডেমোক্রেটিক ইসলাম হইলে তো হইলো, বা ডেমোক্রেটিক ইসলামী এইরকম হইলে শাহরিয়ার ভাই খুব ফিট আধ্যাত্মিক নেতা, একেবারে সিরিয়ার কী বলে দার্শনিক নেতা হতে পারতেন। তো জামাতের একটা বড় বক্তব্য আছে, যেমন যেমন ধরুন বিএনপিতে তোমাদের স্কলারকে মঈন খান, উসমান ফারুক, এরা আগে সাইফুর রহমান ইকোনমিক্স ছিলেন। তো সেই ক্ষেত্রে জামাতের একটা এখানে একটা আছে, ক্রাইসিস আছে। বিদেশে যখন জিজ্ঞেস করে যে তোমাদের ধর্মীয় স্কলার কারা, যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্বন্ধে বলবেন, তো সেই ক্ষেত্রে দেখবেন যে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান, উনিও আমাদের মতো আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ, MBBS ডাক্তার। আমাদের অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার অল্প কয়েকদিন মাস্টারি করলেও উনি MA পাস মানুষ, আমাদের মতো আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ। আমরা দ্রুত যাচ্ছি, এবং ডাক্তার তাহিরও তাই। তো সেই ক্ষেত্রে ওনাদের ধর্মীয় স্কলারদের মধ্যে একজনের নাম হচ্ছে যে মৌলানা কাজী ইব্রাহিম, মুফতি হাফেজ ইব্রাহিম সাহেব কয়েকদিন আগে, এই যে কয়েকদিনের মধ্যে খুব আলোচিত, আজকে দেখবেন যে উনি বলেছেন 71-এর প্রজন্ম একটি নিকৃষ্ট প্রজন্ম, এদের নেতৃত্ব মিথ্যা, এদের কর্মী মিথ্যা, এদের কর্মী মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা। এখন আমার কথাটা হচ্ছে যে এইরকম যে একজন ব্যক্তি যে বললেন যে জামায়াতের মধ্য থেকে, এবং উনি এর আগে বলছেন জামাত ইসলাম ক্ষমতায় আসবে না, জামাত ইসলাম ক্ষমতা আছে। এখন আমরা শেষ করে নিচ্ছি এই জায়গায়, আমরা 1 মিনিটে। তো আমি আপনাকে বাংলাদেশের মানুষের কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে 7 জন বীর শ্রেষ্ঠ, লক্ষ লক্ষ শহীদ, এরা কি সবাই মিথ্যা? আমাদের সব বীরুত্তমরা কি মিথ্যা? আমাদের সব বীর বিক্রম, বীর প্রতীক, এরা কি মিথ্যা? আমাদের যুদ্ধের মাধ্যমে গঠিত সেনাবাহিনী, পৃথিবীর 3টা সেনাবাহিনী, একটা হলো চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, 3টা সেনাবাহিনী হচ্ছে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে গঠিত। আমাদের সেনাবাহিনী কি মিথ্যা? তাহলে এই যে এই বিষয়টা, এটাতে জামাত এখনো দ্বিমত পোষণ করতে আমরা শুনি নাই। আমরা আসলে আরো আলোচনা আমাদের রয়েছে, কিন্তু সময় একেবারেই সংক্ষিপ্ত। আমরা একটু বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, এই পর্যায়ে সময় হলো আরো একটি বিরতি। দেখছেন RICL প্রেজেন্ট জনতন্ত্র গণতন্ত্র, সঙ্গেই থাকুন। RICL স্টিল প্রেজেন্ট জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একেবারেই সময়ের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আমি একেবারে সরাসরি চলে যেতে চাই জনাব শাহরিয়ার কবির আপনার কাছে। দেখেন, ঠাকুর ভাই তো গরু নদীতে নামায় ফেলে দিল, এখন এই উত্তরটা দেওয়া যাবে না। খালি একটা কথাই বলি, 71 নিয়ে শোনেন, শামসুর রহমানের একটা কবিতা মনে আসছে, সেটা হচ্ছে স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। সো 71 নিয়ে কোন মুফতি কি বলল, 71 সবার উপরে এবং উপরেই রাখতে হবে। আর ইনশাল্লাহ জুলাই সনদের ভিত্তিতে আমাদের যে ইলেকশন আসতেছে, এই ইলেকশনের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের যে দাফন, সে দাফন সম্পন্ন হবে। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাবো বলে আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। জনাব সাদিক আল আরমান, কি বলবেন আপনি শেষ কথা? ধন্যবাদ। আমি আমার শ্রদ্ধেয় সহকারী সহ আলোচক মোশাররফ আহমেদ ঠাকুর স্যারের একটা কোয়েশ্চেনের অ্যান্সার করব। স্যার বলেছেন হু ইজ দ্য ইলেকট্রাল রিফর্ম কমিশন। আমি খুবই আশ্চর্য, স্যারের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ যিনি ইলেকট্রাল রিফর্ম কমিশন সম্পর্কে জানেন না। স্যারের জানানোর জন্য বলতেছি, ইলেকট্রাল রিফর্ম কমিশন হচ্ছে সেই কমিশন যাদের প্রস্তাবিত বিধিমালায় আগামী নির্বাচনে বিএনপি এবং তার দল তারা অংশগ্রহণ করতে চলতেছে, যাদের প্রস্তাবনায় প্রবাসীরা এই নির্বাচনে ভোট দিতে পারবে, যাদের প্রস্তাবনায় আগামীতে ইনশাল্লাহ গণভোটের মাধ্যমে উচ্চকক্ষ সৃষ্টি হবে, যাদের প্রস্তাবনায় আমাকে শেষ করতে হবে। এইবার আমাদের যে মানুষের যে সংস্কার, মানুষের যে আকাঙ্ক্ষা, এই কমিশনের প্রধানত ডক্টর বদিউল আলম মজুমদার স্যার, যার অবদান তত্ত্বাবধায়ক সরকারের জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিক জানে। আমার খুবই আশ্চর্য, আমি শক, স্যার আমাদের কমিশনের ব্যাপারে জানেন না। আমি দেখলাম যে স্যার, আমি শেষ করছি, আমি 10 সেকেন্ড শেষ করছি। স্যার ফোনের মধ্যে সার্চ করে দাস ক্যাপিটালেও সারিয়া স্যার একটা কারেকশন করে দেবেন 1949 জায়গায় 1849। আমি স্যারকে অনুরোধ করবো, আপনি ফোনের যুগে, ডিজিটাল যুগ, আপনি কাইন্ডলি দেখে নেবেন যে রিফর্ম কমিশনের একটা ওয়েবসাইট আছে, সরকারি ওয়েবসাইট, সেখানে সম্পর্কে বিস্তারিত বলা আছে। জনাব মোশাররফ ঠাকুর, খুবই সংক্ষেপে শেষ কথা। টোটাল এই যে আলী রিয়াজ কমিশন, যেটা এই সব কমিশনের আব্বা আলী রিয়াজ কমিশন, টোটাল ফ্রাস্ট্রেটিং, নাথিং, ইটস বুকিশ। একবারে টোটাল বাংলাদেশকে ফ্রাস্ট্রেটেড করছে, এবং টোটাল আন্দোলনের সেটা জুলাই গণভোটে মানুষ গণভোটের মাধ্যমে প্রমাণ দিবে যে কমিশন বুকিশ থেকে মানুষ ভোট দিতে পারতেছে। গুলাম ইউনূসদের কারণে বাংলাদেশের ক্ষতির পরিমাণ 1 লক্ষ